পুরান ঢাকার বুকের মাঝে দাঁড়িয়ে আছে একটি অসমাপ্ত দুর্গ, আর নাম তার লালবাগ কেল্লা। ঢাকার মানুষ একে চেনে, পর্যটকরা ছবি তুলে, কিন্তু খুব কম মানুষই জানে কেন এই কেল্লা আসলে সম্পূর্ণ হয়নি, কেন অসমাপ্ত রয়েছে, কেনই বা সুবা বাংলার রাজধানী ঢাকার পরিবর্তে বা ঢাকা থেকে মুর্শিদাবাদে আসলে স্থানান্তর করা হয়েছিল। এইটারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়েছে। এছাড়াও এর পেছনে আসলে লুকিয়ে থাকা ট্র্যাজেডির যে ইতিহাসটা রয়েছে সেইটাও কিন্তু আসলে অনেকেরই অজানা। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই ঢাকাতে আসলে রাজধানী কিন্তু থাকার কথা ছিল। শুধুমাত্র এই দুর্গটাতে এমন একটা কিছু হয়েছিল যে কারণে সুবা বাংলায় ঢাকা থেকে মুর্শিদাবাদে কিন্তু রাজধানী স্থানান্তর করা হয়েছিল। আজকে ভিডিওতে আমরা জানবো লালবাগ কেল্লার প্রকৃত ইতিহাস, এর নির্মাণ কেনই বা অসম্পূর্ণ থাকলো। তার কারণ এই লালবাগ কেল্লা আসলে নির্মাণ শুরু হয় 1678 সালে, অর্থাৎ চিন্তা করুন আজ থেকে 360 বছর প্রায় আগে এই মুঘল আমলে এটা কিন্তু নির্মাণ শুরু হয়। তিনি আসলে প্রিন্স মোহাম্মদ আজম শাহ আসলে এই স্থানটিকে বা ঢাকা এই স্থানটিকে একটা প্রশাসনিক কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। বুড়িগঙ্গার তীরে এই যে দুর্গটা রয়েছে সেটা কিন্তু নির্মাণ শুরু হয়েছিল, কিন্তু ওই সময়টাতে আসলে রাজনৈতিক অস্থিরতা কাজ করছিল। তখন এই সুবা বাংলা এবং দিল্লি দুইটাতে কিন্তু রাজনৈতিক অস্থিরতা চলছিল। আওরঙ্গজেব তখন কিন্তু মারাঠাদের আক্রমণ ঠেকাতে ঠেকাতেই সে ব্যস্ত হয়ে পড়ছিল। আওরঙ্গজেব খুবই হাঁপিয়ে পড়ছিল এবং তখন তার পুত্র প্রিন্স মোহাম্মদ আজম শাহকে আবার দিল্লিতে ডেকে পাঠায় যে মারাঠাদের আক্রমণ চলছে, তুমি চলে আসো। এই যে কামানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই মুঘল আমলের প্রশাসনিক এবং সামরিক কাজে ব্যবহৃত একটি কামান, এবং এটি কিন্তু যুদ্ধে ব্যবহৃত হয়েছে তখন। আর এইরকম আসলে কামান আগে ছিল আর কি। প্রিন্স মোহাম্মদ আজম শাহ যখন তার পিতার নির্দেশে দিল্লিতে চলে যান, এরপরে এই প্রিন্স মোহাম্মদ আজম শাহের শ্বশুর শায়েস্তা খানের নাম আপনারা সবাই শুনেছেন। সেই শায়েস্তা খান কিন্তু তখন সুবা বাংলার শাসক নির্বাচিত হন এবং সুবা বাংলায় তিনি শাসন করেন, এবং তিনি কিন্তু এটা পুনর্ভাবে বা আবার নির্মাণ করার জন্য কিন্তু পদক্ষেপ গ্রহণ করেন। মুঘল আমলে সুবা বাংলায় শায়েস্তা খানের আমলে যখন এই দুর্গটা প্রতিষ্ঠা করা হচ্ছিল তখন দেখেন একটা জলধারা বা অর্থাৎ একটা পুকুর, একটা বিশাল পুকুরও কিন্তু এখানে নির্মাণ করা হয়েছিল, যে এই পুকুরে আসলে এটা যদি ভরে জল রাখা হয় বা পানি রাখা হয় তাহলে আসলে 2-3 বছরের পানি আসলে হয়ে যাবে। অনেক বড় একটা জলধারা কিন্তু তখন এটা তারা নির্মাণ করেছিলেন। লালবাগ কেল্লা সম্পূর্ণ না হলেও এর স্থাপত্য ঐতিহ্য এবং স্থাপত্য যে শৈলী সেগুলো কিন্তু আসলে অসাধারণ। বিশেষ করে মুঘল আমলের যতগুলো স্থাপত্য রয়েছে মোটামুটি একই রকম। এর স্থাপত্য ঐতিহ্য এখনও কিন্তু মানুষকে আসলে বিস্ময় জাগায়। বিশেষ করে যে দেয়ালের প্রাচীর, এইগুলা কিন্তু মানে নতুনভাবে সংস্কার করা না, এগুলা কিন্তু সেই সময়ের দেখতে পাচ্ছেন লাল ইট এবং সুরকি চুনাপাথর, অর্থাৎ বর্তমানে যে সিমেন্ট রয়েছে ওই আর কি, সেগুলাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এবং এটার যে পুরুত্ব, একটা দুর্গের জন্য আসলে যেরকম পুরুত্ব দরকার আমার মনে হয় যে সেটাই যথেষ্ট, অনেক বেশি পুরুত্ব। শুধু তাই না, একটা দুর্গতে আসলে নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ারগুলো কিন্তু এইভাবে থাকতো, হয়তো এটার উপরে ওয়াচ টাওয়ার ছিল মনে হচ্ছে। এরকম ওয়াচ টাওয়ার চতুর্দিকে 4টা থাম্বও আছে। এর যে ড্রোন শটে যদি আমি আপনাদেরকে দেখাই, এখন যেখানে আছি সেটা হচ্ছে হাম্মামখানা, লালবাগ কেল্লার হাম্মামখানা। আর হাম্মামখানার অর্থ যদি আমি বলি, হাম্মামখানার অর্থ হচ্ছে গোসলখানা। আর এইখানে এই মুঘল আমলে এইটা কিন্তু নিচতলাটা হচ্ছে আসলে গোসলখানা হিসেবে ব্যবহৃত হতো এবং উপরতলায় বিচার কার্য পরিচালনা করা হতো। একটু হাম্মামখানাটা আপনাদেরকে একটু দেখাবো। মুঘল আমলের সেই গোসলখানা বা হাম্মামখানা যেটাকে বলা হয় সেটা যদি আপনাদেরকে একটু আমি দেখাই, এইটাই আসলে ছিল সেই হাম্মামখানা। আর উপরতলায় আমি আপনাদেরকে একটু দেখাবো, উপরতলায় হচ্ছে বিচার কার্য পরিচালনা করা হতো। ভালো পানি নিষ্কাশন ব্যবস্থা এবং পানি গরম রাখার বিভিন্ন প্রযুক্তি কিন্তু তখনও আসলে ছিল। বিশেষ করে এই হচ্ছে সেই কুটুরগুলি। দেখতে পাচ্ছেন যে সুপ্রশস্ত ওয়াশরুম, গোসলখানা প্লাস হচ্ছে মানে পায়খানার টয়লেট হিসেবেও ব্যবহার করা হতো আর কি এগুলো। আর যদি দেখাই আপনাদেরকে, ওই উপরের যে অংশটা, আগে আসলে এখানে উঠা যেত সাধারণ মানুষ, এখন আর উঠা যাচ্ছে না। এই উপরের অংশটা কিন্তু বিচার কার্যে আসলে সুবা বাংলায় হচ্ছে যারা সুবাদার ছিলেন তারা কিন্তু এটা পরিচালনা করতেন, এই উপরের
যে অংশটা সেটাতে, এখন আসলে দেখানো যাচ্ছে না কারণ উপরে যাওয়া যাবে না। আওরঙ্গজেবের পুত্র প্রিন্স মোহাম্মদ শাহ আজম যখন দিল্লিতে চলে যান তখন এই সুবা বাংলার সুবাদার হন শায়েস্তা খান। আর ওই সময়টাতেই আসলে সেই ট্র্যাজেডিটা আসলে শুরু হয়। এটি আসলে লালবাগ কেল্লার ইতিহাসে একটা করুণ ঘটনা। যখন শায়েস্তা খান এই দুর্গটিকে আবার পুনরায় নির্মাণ করছিলেন তখনই তার যে মেয়ে, তার নাম হচ্ছে ডাকনাম পরিবেবী, আর তার আসল নাম ছিল হচ্ছে ইরান দুকত। তার যে পুরো নামটা সেটা হচ্ছে ইরান দুকত রাহমত বানু। তখনই কিন্তু তার যে এই মেয়ে পরিবেবী সে কিন্তু অকালেই মারা যায়। আর অকালেই মারা যাওয়ার কারণে শায়েস্তা খান এই বিষয়টাকে আসলে ভালোভাবে নেননি, সে এটাকে একটু অপয়া মনে করেছিল যে এই স্থানটা। আর এরপরেই তিনি এই যে দুর্গটা সেটা নির্মাণ কাজ বন্ধ করে দেন। আর এইভাবেই কিন্তু এই দুর্গটা অসমাপ্ত রয়ে যায়। আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে এই যে লালবাগ কেল্লা, এই লালবাগ কেল্লাটা কিন্তু এই ঢাকা শহর রাজধানী সেই কারণেই কিন্তু, বা ঢাকা সুবা বাংলার রাজধানী সে কারণে কিন্তু এখানে প্রশাসনিক কাজের জন্য নির্মাণ হচ্ছিল। এরপরে যখন এটা বন্ধ হয়ে যায় কেবলমাত্র এই কারণে, পরিবিবি মারা যাওয়ার কারণে শায়েস্তা খান কিন্তু এই ঢাকা থেকে সুবা বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করে দেন, শুধু একটি মাত্র কারণে। আর এতক্ষণ আমি যেখানে দাঁড়িয়েছিলাম এইটাই হচ্ছে সেই পরিবিবি বা ইরান দুকত রাহমত বানুর সমাধি ক্ষেত্র। এটা সমাধি পুরোটা একটা কমপ্লেক্সের মতো বানানো হয়েছে, আর এখানে কিন্তু পরিবিবির সমাধি রয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে ভিতরে ঢোকা যায় না, ওই যে ভিতরের যে ঘরটা আছে সেই ঘরটাতে কিন্তু ইরান দুকত বা পরিবিবির সমাধি রয়েছে। যদিও অনেক বিশ্লেষক অনেক সময় মতামত দিয়েছে যে পরিবিবির যে মরদেহ সেটা আসলে এখানে নেই এরকম, কিন্তু আসলে যেভাবে সংরক্ষণ করা হয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সহ আমরা বলতেই পারি যে এখানে আছে। অনেকেই মনে করেন লালবাগ কেল্লা আসলে শুধুমাত্র একটি দুর্গ, কিন্তু এটি আসলে হওয়ার কথা ছিল এই সুবা বাংলার একটি প্রশাসনিক কেন্দ্রবিন্দু, যেখান থেকে পরিচালিত হতো বিচার কার্য, বিভিন্ন প্রশাসনিক কার্য এবং সামরিক কার্যক্রম অর্থাৎ নিরাপত্তা কার্যক্রম। যদি ওই সময়টাতে ঢাকা থেকে রাজধানী স্থানান্তর করে মুর্শিদাবাদে না নেওয়া হতো, আর যদি আরও 200 বছর বেশি যদি এখানে প্রশাসনিক কার্যক্রম চলতো, তাহলে কিন্তু ঢাকার অন্যরকম একটা ইতিহাস তৈরি হতে পারতো, সমৃদ্ধিও হয়ে যেত অনেক বেশি। পুরান ঢাকা আজকের পুরান ঢাকা না, যদি সেইটাই হতো তাহলে আরও অনেক বেশি সমৃদ্ধশালী হয়ে যেত। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সেই সুবা বাংলার মুঘল আমলের 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। এটা কিন্তু বাংলাদেশে আরও অনেক জায়গায় রয়েছে, যেমন মোহাম্মদপুরে কিন্তু ওই 7 গম্বুজ মসজিদ রয়েছে, আর এটা হচ্ছে সেই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। আজ লালবাগ কেল্লা একটি দর্শনীয় স্থান, কিন্তু প্রশ্ন হলো আমরা কি এর মর্যাদা ঠিকমতো দিচ্ছি? ইদানিংকালে এসে আমরা কিন্তু বেশ কিছু সংস্কার লক্ষ্য করতে পেরেছি, তবে এটাকে বিশ্বমানের একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে আরও সংস্কার প্রয়োজন। ইতিহাস সংরক্ষণ মানে শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে আপনি দর্শনার্থীদেরকে প্রবেশ করাবেন, দেখতে দিবেন সেটা নয়। এর সঠিক গবেষণা প্রয়োজন, সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে এই বিষয়ে ধারণা দিতে হবে। বিষয় হচ্ছে যে যখন কেউ এটা দেখতে আসে এর পুরোপুরি ইতিহাসটা যদি জানে এবং সব জায়গায় যদি সেটা লেখা থাকে, যদিও কিছু কিছু জায়গায় আছে, সেই ক্ষেত্রে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম এইটার প্রতি আরও তাদের আগ্রহ বাড়বে। সর্বশেষে যা বলবো, আমরা যদি সঠিক ইতিহাস আসলে না তুলে ধরতে পারি, ভবিষ্যৎ প্রজন্ম আসলে শুধু ধ্বংসস্তূপই দেখবে। আমাদের, আপনাদের এবং সবার দায়িত্ব হচ্ছে এই ইতিহাসটুকু রক্ষা করা এবং এই ইতিহাসের সঠিক মূল্যায়ন করা। আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যান, আর ভবিষ্যতে এরকম ডকুমেন্টারি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।